আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। আগামী বছরের 10 অথবা 12 ফেব্রুয়ারি ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার নির্দেশ। দ্বিতীয়বারের মতো সচিবালয়ে ডক্টর ইউনূস নির্বাচনী আচরণবিধি চূড়ান্তের উদ্যোগ সিইসির। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, এটা মুক্তিকামী সকল জনগণের মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গড়ার আহ্বান। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি 13ই আগস্ট। রামপুরায় হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার, 7 দিনের রিমান্ড আবেদন পুলিশের। এবং বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি জামে মসজিদের ভগ্নদশা, কূটনৈতিক বাধায় আটকে আছে সংস্কার, বলছেন সংশ্লিষ্টরা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বের সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারির 10 থেকে 12 তারিখের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকের বিস্তারিত ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে গত বছর 20 নভেম্বর সচিবালয়ে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি চূড়ান্ত করতে চলছে নির্বাচন কমিশনের বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ইসির এই নবম বৈঠকটি শুরু হয় সকাল 11টায়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি ও আরপিও সংশোধন এবং প্রবাসীদের ভোট গ্রহণের পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ইসিকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বান জানান তিনি। তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রিজেন্সিতে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 5 মরদেহ ও জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানিতে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা জানান তিনি। এ মামলায় মোট 16 আসামির মধ্যে গ্রেফতার থাকা 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রামপুরায় গুলি করে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার বিষয়টি জানায় প্রসিকিউশন। গত 19 জুলাই বিকেলে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির নামে এক যুবক। বনশ্রী মেরাদিয়া সড়কের 2 পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন 4তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু নিলে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন তিনি। এক পর্যায়ে আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করেন এক পুলিশ সদস্য। গুলি করার ওই ঘটনা এবং 2 জনকে গুলি করে হত্যার ঘটনায় 1 বছর পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল প্রসিকিউশন। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় অদ্য আজকে ট্রাইব্যুনাল 1-এ ফরমাল চার্জ দাখিল করেছে। সেই মামলায় আমাদের মোট আসামি হলো 5 জন। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13 আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলো শুনানির জন্য দিন ধার্য করেছে। রাজধানীর কেবি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের রিমান্ড শুনানি চলছে। সিএমএম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য জাফরিনকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুপুরে ডিবি হেফাজতে তাকে আদালতে আনা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গেল 8 জুলাই বিদেশি কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কর্মকর্তা, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শারমিন নামের এক নারী ওই হলটি ভাড়া করেন। জানা যায় তার বাড়ি গোপালগঞ্জ। সেদিন বৈঠক ও প্রশিক্ষণের বিষয় এবং উপস্থিত নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে কেবি কনভেনশন হলের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এক যুবক। সেই ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। বিদেশে লোক নেওয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত 13 জুলাই আমরা এখান থেকে 2 জনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন। ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ। দুপুর 1:30টার দিকে আদালতে আনা হয় তাকে। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। 17 জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ ও ভারতের সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি জামে মসজিদ। প্রায় ২০০ বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছেন সীমান্তবর্তী দুই দেশের বাসিন্দারা। জরাজীর্ণ মসজিদটির সংস্কার জরুরি হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। মাইকে ছড়িয়ে পড়েছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। এরপর একে একে মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা। দেখে বোঝার উপায় নেই কারা বাংলাদেশি আর কারা ভারতের নাগরিক। সীমান্তবর্তী দুই দেশের মুসল্লিদের এই বন্ধন অনেক পুরানো। 1947 সাল পর্যন্ত ছিল এক দেশ, সবাই ছিলেন একই গ্রামের বাসিন্দা। দেশ ভাগের সময় গ্রামের উত্তর অংশ চলে যায় ভারতে আর দক্ষিণ অংশ হয় বাংলাদেশের। আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে ভাগ হলেও ভাগ হয়নি মসজিদে। সীমান্তের দুই দেশের মুসল্লিরাই এখানে নামাজ পড়ছেন। মসজিদটি অনেক পুরানো হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। দুই দেশের মুসল্লিদের জমানো টাকায় মসজিদ পাকার কাজ শুরু হলেও বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ রয়েছে। দুই দেশের সরকার একটা স্মৃতি থাকি যাক, এটা আমরা চাই, কিন্তু হইতে দেয় না। ভারত বাংলাদেশ মিলিয়ে নামাজ যৌথভাবে নামাজ পড়ি। এই কাটাতারের বাইরে এই কয়টা বাড়ি, আর আমরা এই পাশে থাকি। দুই দেশের লোক আমরা নামাজ পড়তেছি। আমরা দুই দেশে মানে সরকারের কাছে আবেদন যে আমার মসজিদটা পাকা হয়, ভালো হয়। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুই দেশের সীমান্তের মধ্যে কোন দেশ কতখানি মূল্যায়ন করবে ও কিভাবে করবে তা নির্ধারণ করবে দুই দেশের নীতি নির্ধারকরা। এটা যেহেতু দুই দেশের কূটনৈতিক বিষয়, মুসল্লিদের নামাজ আদায়ে যদি বিঘ্নতা সৃষ্টি হয়, ওখানকার যারা নাগরিক সমাজ আছে তাদের কাছে তারা যদি আমাকে একটু স্মারকলিপি আকারে দেয়, আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা আছে ওখানে সকল দপ্তর প্রধানরা থাকেন আর কি, জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমি হয়তো কূটনৈতিক বিষয় এটা জেলা প্রশাসক স্যার হয়ে, কমিশনার স্যার হয়ে হয়তো মন্ত্রণালয় পর্যায়ে যেতে পারে। নিরাপত্তা ব্যাহত না করে মসজিদের সংস্কারের দাবি দুই দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৃষ্টির কারণে পানির ঢলে দেবে গেছে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেনগামী সড়কের শীতল ঝর্ণা খালের উপর একটি ব্রিজ। এতে বন্ধ রয়েছে সড়কের এক পাশের যান চলাচল, ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, গত বছরও এই ব্রিজের এক পাশ দেবে গিয়েছিল। তখনও সিটি কর্পোরেশন শুধু টিন দিয়ে ঘিরে দেবে যাওয়া জায়গায় বালু ইটের টুকরা ফেলে সাময়িকভাবে গর্ত ভরাট করে দিয়েছিল। সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে মাদ্রাসা, স্কুল ও এতিমখানা সহ নদী তীরে বাস করা হাজারো মানুষের। নদী ভাঙন রোধে ক্রসবার বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার ছোনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নের ৫টি গ্রামে বর্ষা মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। তীব্র স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের পুরাতন বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ এলাকাবাসীর। দফায় দফায় ভাঙনে আতঙ্কে রয়েছে ভাটপিয়ারি, শিমলা, পার পাঁচিল, ব্রাহ্মণবয়রা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। জমি জমা ছিল সব ভেঙে শেষ। এখন আমার এই পাশে ২-৩টা বাড়ি ভেঙে গেছে। আমার ডোজুল ভেঙে যায়, আমার তো যার মতো জায়গা নাই। ভাটপের হাফিজিয়া ইতিমখানাটি একের পর ৩বার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবারও নদীর গর্ভে বিলীন হওয়ার মতন হয়ে গেছে। আমরা এতগুলো ছাত্রছাত্রী এবং এতগুলো ঘর দরজা বিল্ডিং সহ আমরা নিয়ে কথা দাঁড়াবো। স্বামী বেচা নাই, এভাবে ভেঙতে আসি, ঘর দুয়ার নাই। সরকার এলা দিছিল, তা ভেঙে গেছে। তাহলে আমরা এখন এই নদী ভাঙা নিয়ে চিন্তা করি। এখানে যদি একটা স্থায়ী বাঁধ দেওয়া হয় তাহলে হাজারো বসতি, এমনকি সোনগাছা ইউনিয়নও নদী ভাঙনের কবলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বালু মহল না থাকলেও বছরের পর বছর বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ হুমকির মুখে পড়েছে বাঁধে আশ্রয় নেওয়া ৫ শতাধিক পরিবার। এই বালু উত্তোলনের কারণে
এই নদী এই বছরে সবচেয়ে বেশি ভাঙছে। এই শুনি যে না এখান গ্রোয়িং বাঁধের এই প্রকল্প হয়ে গেছে, এটা বাজেট পাস হয়ে গেছে, হবে এই হবে কয় এই 2-4 বস্তা করে এই জিও বাক মারে, এই দিয়া কি আর এই নদী ফেরে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের বাঁধের বাইরে অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। অবৈধ বালুমহাল বন্ধ সহ ক্রসবার বাঁধ নির্মাণ হলে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে এই অঞ্চলের মানুষ, এমনটাই দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবনের দোকান বরাদ্দে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে দুদক। বুধবার দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন রায়ের নেতৃত্বে একটি তদন্তকারী দল জেলা পরিষদের প্রধান নির্বাহীর কার্যালয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী মুকুল কুমার মৈত্র। এ সময় তিনি জানান, প্রতিটি দোকানঘর প্রায় 30 লক্ষ টাকা করে নিয়ে বরাদ্দ দেওয়া হয়, যা বর্তমান বাজার মূল্যে আরও বেশি হবে। বিভিন্ন লোকের নামে অতীতের যারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায়, সেটাই ওনারা যাচাই করতে এসেছেন। আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব, রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন দাখিল করব। প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। এ উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ, মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙ্গা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুন্ডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভাবানরাই স্টুডিও রাউন্ডে পারফর্ম করার সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে একটি জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানার এই আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং। এখন থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সকালে চুয়াডাঙ্গা মুক্তমঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। মেলায় বন বিভাগ সহ বিভিন্ন নার্সারির 12টি স্টল রয়েছে। এদিকে ঝালকাঠিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় 32,25,000 টাকার চারা বিক্রি হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া থেকে তেল কিনলে আরও অনেক দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রুশ তেল কিনলে তার প্রশাসন আরও অনেক দেশকে সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে ফেলবে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর নতুন শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর ট্রাম্প এই মন্তব্য করলেন। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে চীনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, আলোচনার অগ্রগতির উপর নির্ভর করে বেইজিংকেও
এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। গেল বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়ালো 50%। আদেশ জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দু দলের। ম্যাচটা তাই শিরোপা নির্ধারণের ড্রেস রিহার্সেল হিসেবেই ধরা হচ্ছিল। সেখানে প্রতিপক্ষকে 147 রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত করে দেন টাইগার বোলাররা। 4 উইকেট নেন সাজিদ মজুমদার। জবাবে 68 রানে 5 উইকেট হারিয়ে এক পর্যায়ে পরাজয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে 80 রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ আবদুল্লাহ আর সামিউন বশির। 36 বলে 52 রানে অপরাজিত থাকেন বশির। 10ই আগস্ট ফাইনালে মুখোমুখি হবে দু দল। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আগামী বছরের 10 অথবা 12ই ফেব্রুয়ারি ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার নির্দেশ। দ্বিতীয়বারের মতো সচিবালয়ে ডক্টর ইউনূস নির্বাচনী আচরণবিধি চূড়ান্তের উদ্যোগ সিএসির। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, এটা মুক্তিকামী সকল জনগণের মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গড়ার আহ্বান। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি 13ই আগস্ট। রামপুরায় হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার। 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রীতির সাক্ষী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি জামে মসজিদের ভগ্নদশা। কূটনৈতিক বাধায় আটকে আছে সংস্কার, বলছেন সংশ্লিষ্টরা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।